এটা ঠিক হচ্ছে না, এটা একদম ঠিক হচ্ছে না। স্যার চলে যাওয়াতে মানুষগুলো একদম ভেঙে পড়েছে। স্যারের সন্তান আমার মধ্যে বড় হচ্ছে, তারা শুধু তার মুখ দেখবে বলে অনেক কষ্টে নিজেদের সামলাচ্ছে। এর মধ্যে যদি আমি নিখোঁজ হওয়ার নাটক করে ওদেরকে কিছু না জানাই, তাহলে তো মানুষগুলো একেবারে শেষ হয়ে যাবে। অরণ্যবাবু, আমি লাইভে দিভাই, তমালদাদা, পিয়ালদাদার মুখগুলো দেখলাম। আপনি ওদের কলকাতায় নিয়ে আসুন, ওরা অন্তত সত্যিটা জানুক। অংশুদা, ওই আশ্রমে একবার গিয়ে দেখলে হতো না এখন? মানে আর একবার যদি... দাদা দেখ, অংশুদারা তো অলরেডি একবার রেড করেই এসেছে। আমাদের 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 নিজেদেরই উচিত হয়নি ফুলকিকে একা যেতে দেওয়া। আমি শুধু ভগবানকে ডাকছি ফুলকিটার যেন বড় কোনো ক্ষতি না হয়ে যায়, ওর বেবিটা যেন সুস্থ থাকে। আর আমি কিচ্ছুটি চাই না, বিশ্বাস করে আমি কিচ্ছুটি চাই না। আচ্ছা, আমি এবার আসি, তবে তোমরা এত আপসেট হয়েও না। তোমরা তোমাদের দিভাইকে সামলাও। তা কি করতে তুমি এসে? তোমার মাকে তো তুমি বিন্দু মাত্র শ্রদ্ধার চোখে দেখতে পারো না নিজের বউয়ের জন্য। এখন আবার জিজ্ঞেস করছো আমি কেমন আছি? তোমার চোখে তো সারা জীবনের জন্য সেরা অপরাধী একমাত্র তোমার মা, কিন্তু আসলে যে সেটা... আমি কি করেছিলাম, কেন করেছিলাম, একবারের জন্য তো তোমরা বোঝার চেষ্টা করলে না? আশা করি তুমি অনেকদিন পর ফিরেছো, যাও এখন কি বিশ্রাম নাও। এই সমস্ত পুরনো কথা তুলে এই মুহূর্তে পরিবেশটাকে আর বিষাক্ত করো না। আমরা খুব চিন্তায় আছি, ফুলকি নেই, সেই জন্য আমরা খুব চিন্তায় আছি। হ্যাঁ জানি, আমি শুনেছি যে ফুলকি নিখোঁজ। আমি এটাও শুনেছি যে ফুলকির বর মারা গেছে। শুনলাম ফুলকিরই পুরনো শত্রু রুদ্ররূপ সান্যাল ফুলকির বরকে গুলি করেছে। দেখো, আমি তোমাদের একটা কথা খুব পরিষ্কার করে বুঝিয়ে দিতে চাই, আমি কিন্তু এখন এই বাড়িতে ফেরত চলে এসেছি। ফুলকি মাঝখানে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছিল আমি জানি না। ওর নামে সমস্ত সম্পত্তি ছিল বলেও জোর করে দাদাগিরি করে আমাদেরকে এই বাড়ি থেকে বার করে দিয়েছে। আমি শুনেছি ইন্দ্রর জীবনও ফুলকি ওষ্ঠাগত করে তুলেছিল। দেখো, ফুলকি যখন ফাইনালি এই সিংহাসনে আর বসে নেই, ও যখন এখন নিখোঁজ, তাই আমি এইবার পুজোয় এই বাড়ি থেকে সমস্ত জঞ্জাল দূর করতে চাই। ফুলকি যখন নিজের সম্পত্তি ছেড়ে নিখোঁজ হয়ে গেছে, তখন সবকিছু তো আবার পুরনো নিয়মেই চলবে, তাই না? হ্যাঁ, ফুলকি একসময় এই সিংহাসনে বসেছিল ঠিকই, কিন্তু এখন যখন ও নেই, তখন সবকিছুই তো আবার আমার আন্ডারেই চলে আসবে স্বাভাবিকভাবে। আন্ডারে নাকি কবজায়? তুই এই কথাটা ভাবলি কি করে রে ছোট? মা, তুমি দয়া করে আর নিচে নেমো না। এমনিতেই আমাকে আর বাবাকে তুমি অনেক লজ্জায় ফেলেছো, আর পারছি না আমরা। তুমি আমাদের মুক্তি দাও মা। এতদিন পরে তুমি আবার বাড়িতে ফিরে এসেছো, তুমি একটু ঠান্ডায় বসো না। ইন্দ্র, তোমার দাদাকে আর বাবাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। বড় রানী আর বড় রাজার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে। হ্যাঁ মা। দাদা, বাবা, চলো। শুনলেই তো মা জ্যাঠামশাই আর বড় মার সঙ্গে কিছু জরুরি কথা বলবে। কিসের কথা বাবা? মা, তুমি একটু ঠান্ডা হও না। কেন করছো এসব এসে থেকেই? আরে বাবা, এসে থেকেই তো শুরু করতে হবে।
শোনো, আমি তোমাদের একটা কথা খুব স্পষ্ট করে বলে দিতে চাই, আমি যখন এই বাড়িতে ফেরত চলে এসেছি তখন সবকিছু আমার কথা মতোই হবে। আমি বড় রানী আর বড় রাজাকে এই বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ, তাতে তাতে তোমার বউ অসন্তুষ্ট হবে, সে উকিল হয়ে কোর্টে যাবে, কেস লড়বে, সওয়াল জবাব করবে, তা সে করতেই পারে। কিন্তু আমার মনে হয় ধানসিঁড়ির আর এই বাড়িতে থেকে কোনো কাজ নেই। তার যদি বড় রানী আর বড় রাজার জন্য মন কেমন করে তাহলে সেও যেতে পারে তাদের সাথে। আমি শুধু তোমাকে আর ছোট রাজাকে এই বাড়িতে থাকতে দিতে পারি, তবে অবশ্যই সেটা তোমাদের চয়েস। মানে তোমাদেরও যদি ওদের সাথে যেতে ইচ্ছা করে তাহলে তোমরা যেতেই পারো, কোনো অসুবিধা নেই। সেই যাওয়াটাই ভালো সিদ্ধান্ত। তুমি ফিরে এসে যে আবার এইসব শুরু করবে বুঝতে পারিনি না। তোমাকে একমাত্র শায়েস্তা করতে পারে ফুলকি। তোমার কপাল খুব ভালো যে ফুলকির কোনো খোঁজ এখন পাওয়া যাচ্ছে না। বাবা হলো তো, যথেষ্ট হলো তো। ফুলকি যা মাস্তানি করা সব তো করে নিয়েছে, তাই না? হ্যাঁ দেখো বাবা, ফুলকি কিন্তু এখন আর সিনে নেই। এখন সিনে ফিরে এসছে কে? এখন সিনে ফিরে এসছে আশাভরি চৌধুরী। আর এখন থেকে সব কিছুর দণ্ডমুণ্ডের কর্তা একজনই, সেটা হলো আশাভরি চৌধুরী।